$29 মিলিয়ন গিয়েছিল বাংলাদেশে, তার নাম কেউ শোনেনি বললেন ট্রাম্প। জেনারেল ওয়াকার না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত বললেন কর্নেল আব্দুল হাই। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প। দিতি কন্যা লামিয়ার উপর হামলা, যা বলল প্রতিপক্ষ। যত দ্রুত সম্ভব নির্বাচনের কাজটি করুন, সরকারকে তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। $29 মিলিয়ন গিয়েছিল বাংলাদেশে, তার নাম কেউ শোনেননি বললেন ট্রাম্প। বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল। সেই প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা মাত্র 2 জন। এই প্রতিষ্ঠানের নাম আগে কেউ জানেনি, এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 21 ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউএসআইডির সব সহায়তা স্থগিত করা হয়েছে। এরপর ডিওজি ঘোষণা দিয়েছে তারা মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার ব্যয় পর্যালোচনা করছে। সেটি করতে গিয়েই তারা অন্য বহু দেশের পাশাপাশি বাংলাদেশের সহায়তার তথ্য পেয়েছে। অনুসন্ধানে দেখা যায় 2017 সালের মার্চ মাসে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক ইউএসআইডির 5 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হয়। প্রাথমিকভাবে 2023 সাল পর্যন্ত থাকলেও পরে মেয়াদ বেড়ে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই। তাদের ওয়েবসাইটে এই প্রকল্পে ইউএসএআইডির অর্থায়নের তথ্য উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দল ও ভোটারদের সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা হ্রাস করার লক্ষ্য নিয়ে এ কাজ করে ডিআই এর এই প্রকল্প। অনুসন্ধানে আরও জানা যায়, ডিআই এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হলেও ইউএসএআইডি বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম এই প্রকল্পের ম্যানেজারের দায়িত্বে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। ছোট একটি সংস্থা এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়, যেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা দারুণ খুশি। তারা খুব ধনী, শীঘ্রই ভালো বিজনেস সাময়িকে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। ভারত প্রসঙ্গে ট্রাম্প বলেন, $21 মিলিয়ন দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। আমাদের কি হবে? আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল 2টি প্রকল্পের জন্য $39 মিলিয়ন পেয়েছে। এর আগে 15 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজি জানিয়েছিল, বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ডিওজি ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এ $2.90 লাখ $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে। ডিওজি এর এই বক্তব্যের পর গতকাল ট্রাম্প আবার $2.90 লাখ বিষয়টি নিয়ে কথা বলেন। জেনারেল ওয়াকার না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত বললেন কর্নেল আব্দুল হাই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হাই। জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, 5 আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন মুসা আলাইহিসসালামের মতো, অর্থাৎ ফ্রাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। কিন্তু মুসা আলাইহিসসালাম কি ফ্রাউনের পক্ষে ছিলেন? তার যে বিশাল একটা দিল, মানবতা বোধ, আল্লাহর যে ভয়, সততা, নিষ্ঠা, দেশপ্রেম, এটা তো একেবারে অসাধারণ। আব্দুল হাই বলেন, এটা অনেক আগে থেকেই আমি দেখেছি। আমার বিশ্বাস ছিল জেনারেল ওয়াকারুজ্জামান কখনো ফ্যাসিস্ট হাসিনাকে কখনোই সমর্থন করবে না। এ বিশ্বাস আমার শতভাগ ছিল। তিনি বলেন, জেনারেল ওয়াকারুজ্জামান না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত, অর্থাৎ গণহত্যা হয়ে যেত। সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ থাকতো না। এ দেশটা চিরদিনের জন্য দখল করে ফেলতো।
এখানে একটা রাম মন্দির থাকতো, বাইতুল মোকাররম মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি হতো, কোনো ক্যান্টনমেন্ট থাকতো না। সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আব্দুল হাই বলেন, জাতি হিসেবে যদি আমরা সত্যিকারের কৃতজ্ঞ জাতি হয়ে থাকি, জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনের মণিকোঠায় চিরদিন মূল্যায়িত হবেন অসাধারণ মানুষ হিসেবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারত। হাসিনা থাকা মানে দেশটা ইন্ডিয়ার। এখন শেখ হাসিনা সেখানেই আছে, তার মানে হাসিনাকে ইন্ডিয়া ক্ষমতায় বসিয়েছে। হাসিনা যাতে নিশ্চিন্ত মনে ক্ষমতা পরিচালনা করতে পারে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে, সেজন্য ইন্ডিয়া এই পরিস্থিতি সৃষ্টি করেছিল বিডিআর এর 57 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে। হাসিনা বুঝাতে চেয়েছিল, তোমরা কিছুই না, আমরা তোমাদেরকে যে কোনো সময়ে সাইজ করতে পারি। তিনি আরো বলেন, বিডিআর হত্যাকাণ্ডের কারণে হাসিনা দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছিল। তা না হলে হাসিনা এতদিন ক্ষমতায় থাকার মতো তার সেই যোগ্যতাও ছিল না, সেই ক্যাপাসিটিও ছিল না। সেজন্য ইন্ডিয়া এ কাজটা ঘটিয়েছে। তিনি আরো জানান, সেটা করিয়েছে হাসিনার দোসরদেরকে দিয়ে। তার পলিটিক্যাল নেতারা সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। আব্দুল হাই আরো জানান, মঈন ইউ আহমেদ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটার জন্য দায়ী। তার উদ্দেশ্য প্রথমে ভালো ছিল, অরাজকতা থেকে দেশকে রক্ষা করা। সেই সময় শতভাগ মানুষ তার পক্ষে ছিল, কারণ সবাই চেয়েছিল যে আমাদের দেশের একটা পরিবর্তন দরকার। কিন্তু পরবর্তীতে তিনি ক্ষমতার লোভে পড়ে যান। আব্দুল হাই জানান, বিডিআর হত্যাকাণ্ডে হাসিনা হলেন প্রধান আসামি, তারপর নরেন্দ্র মোদী, এরা হলেন মূল আসামি। হাসিনার সঙ্গে তার দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সবাই কিন্তু এখন বিদেশে, দেশে নাই একজনও। এই হত্যাকাণ্ডের একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, যেটা খুবই শক্তিশালী। আমি খুবই আশাবাদী যে এটার বিচার হবে। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের 5 দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়। ট্রাম্প মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের উপরে 150% শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নমেন্টস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল, তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ট্রাম্প আরো উল্লেখ করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে, তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানান ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে, তাহলে তিনি তাদের আমদানির উপর 100% শুল্ক আরোপ করবেন। এবার তিনি শুল্কের পরিমাণ আরো বাড়ানোর হুমকি দিলেন। তার মতে, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট। এই জোট বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে। দিতি কন্যা লামিয়ার উপর হামলা, যা বলল প্রতিপক্ষ। ঢালিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে গতকাল শনিবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বে দুর্বৃত্তদের হামলার শিকার হন। সোনারগাঁওয়ের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় আহত হন চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি। বাড়িতে হামলার ঘটনায় উপজেলা বিএনপি ও শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে জড়িয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ। দিতির ভাই আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোহেল, জাহাঙ্গীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক পিলার বসায়। এই সময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রীতি ও তার সঙ্গীয় বাহিনী আমার বোন দিতির মেয়ে লামিয়ার উপর এবং আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করে এবং লামিয়ার গাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়। এদিকে চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রীতি বলেন, দীর্ঘ 7 বছর আগে আমার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে
ও আমার প্রতিবন্ধী শিশুকে সম্পত্তির ওয়ারিশান অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। আজকে পূর্ব নির্ধারিত সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাড়িতে বসে আমার জমি মেপে দেওয়ার সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া ও তার সহযোগীরা আমার উপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায় বিচার করার জন্য গেছেন, কোনো জমি দখলের জন্য যাননি বলে জানান তিনি। অন্যদিকে চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া বলেন, প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে, এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে, আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। আমার খালাকে খুঁজে পাচ্ছি না, ওরা আমার খালাকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। পরে সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লামিয়া লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই? এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আমি সেখানে কোনো দলীয় পরিচয়ে নয়, স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। বিএনপি নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া নাকি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সঙ্গে নিয়ে সোনারগাঁও আসছে, এমন খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছে। কোনো জমি দখলের সঙ্গে আমরা কেউ জড়িত নই। সোনারগাঁও থানার ওসি এম এ বাড়ি বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আমাকে ফোনে জানায়, ওই এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। আমি পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে শুনতে পেলাম বিষয়টি চিত্রনায়িকা দিতির পারিবারিক বিষয়। যত দ্রুত সম্ভব নির্বাচনের কাজটি করুন, সরকারকে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা ঘোষণা করেছে তার মধ্যে জনগণের মুক্তি নিহিত আছে। গত 16 বছর পতিত ফ্যাসিস্ট হাসিনার সরকার দেশের রাষ্ট্র কাঠামোর সকল সেক্টর ধ্বংস করেছিল। পরিকল্পিতভাবে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত করেছিল, বিএনপি তা বুঝতে পেরেই জনগণকে সঙ্গে নিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল। আজ অনেকেই রাষ্ট্র মেরামতের কথা বলছেন, বিএনপি কিন্তু গত 2.5 বছর আগে সেই কথা জাতির সামনে তুলে ধরেছিল। পতিত স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকারের চোখে চোখ রেখে বিএনপি বলেছিল, তোমরা দেশকে ধ্বংস করেছো, আমরা দেশকে গঠন করতে চাই। সে কারণেই আমরা রাজপথের সক্রিয় সকল রাজনৈতিক দলের মেরামতের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের 31 দফার কথা তুলে ধরেছিলাম। স্বৈরাচার অস্ত্রের জোরে যখন জনগণের ভোটের অধিকার হরণ করে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তখন অনেকের মুখে সংস্কারের কোনো কথা আমরা শুনতে পাইনি। তিনি জানান, কিন্তু বিএনপি স্বৈরাচার মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিতে 700-র বেশি নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। কয়েক হাজার মানুষ গুম খুনের শিকার হয়েছে। দলের প্রায় 60 লাখ মানুষ গায়েবী মামলার আসামি হয়ে নিদারুণ দুঃখ কষ্ট সহ্য করে এই আন্দোলনকে সক্রিয় করে রেখেছিল। আজ আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে হলে এর সুফলগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। তারেক রহমান আরো জানান, দেশের কৃষক, কামার কুমার, জেলে, ছাত্র জনতা, বেকার যুব সমাজ, নারী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে 31 দফার বাস্তবায়ন করে কিভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব তা পৌঁছে দিতে হবে। আর সেই কাজটি করতে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে জনগণের কাছে যেতে হবে। তিনি বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে যশোরে যারা দলের দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের এটাই হবে মূল কাজ। গতকাল দুপুরে যশোর ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।